কিছুক্ষণ পরই শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা। কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রস্তুতি সম্পন্ন। ভারতের আসাম থেকে পাইপলাইনে পার্বতীপুর ডিপোতে আসছে ডিজেল। সম্পন্ন হলেই সরবরাহ শুরু। ফিলিং স্টেশনগুলোতে তেল সংকটে ভোগান্তি। মাদারীপুরে আধিপত্য নিয়ে 40টি বাড়িতে হামলা, ভাঙচুর, আগুন। রাতভর পুলিশের অভিযান। জড়িত সন্দেহে স্থানীয় কাউন্সিলর আটক। এখনও পরিস্থিতি থমথমে। এবং সাদা পাথরের পর এবার সুনামগঞ্জে কোটি কোটি টাকার পাথর লুটের অভিযোগ। বিপুল রাজস্ব ফাঁকি। নিলাম বাতিল করে আইনি ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি শরীফ রওশন। জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের সভাকক্ষে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ। দর্শক, এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছেন শাহাদাত অভ্র। সংসদীয় সভাটি কখন অনুষ্ঠিত হবে, আর আগামীকাল যেহেতু প্রথম অধিবেশন, এ নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন? রওশন, আজকের যেই সংসদীয় কমিটির বৈঠক সেটি কিন্তু সকাল 11টা, মানে ঠিক এখনই কিন্তু হবার কথা রয়েছে। তবে এই সংসদীয় যে কমিটি রয়েছে সেই জায়গায় কি আদতে কি ধরনের সিদ্ধান্ত এসেছে সেটি কিন্তু আমরা জানতে পারবো কিছুটা সময় পরে। মানে হচ্ছে ঠিক 2টা নাগাদ কিন্তু একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। সেখানে আমরা জানতে পারবো কি কি বিষয়ে আলোচনা হয়েছে, কি কি বিষয়ে কথা হয়েছে, সেই সব বিষয় সম্পর্কে আমাদেরকে অবহিত করা হবে। এরপর নিশ্চয়ই আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে আমাদের এখন টেলিভিশনের মাধ্যমে জানিয়ে দিতে পারবো। তবে তার আগে বলে নিতে চাই যে আজকে শুধুমাত্র যে সরকারি দলের যারা সংসদ সদস্য আছে তাদের বৈঠক এমনটা নয়, বরঞ্চ এর সাথে সাথে রয়েছে যারা কিনা বিরোধী দলে আছে তাদেরকেও কিন্তু আমরা একে একে প্রবেশ করতে দেখেছি। তারাও কিন্তু একটি বৈঠক করছেন। সেই বৈঠকে কি ধরনের সিদ্ধান্ত হলো সেটিও কিন্তু আমাদেরকে জানানো হবে। তবে তার আগে আমরা কিন্তু কথা বলেছি জয়নুল আবদিন ফারুকের সাথে। তার সাথে যখন কথা বললাম, তার কাছে জানতে চাওয়ার পর তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকের যে সরকারি দলের বৈঠক সেখানে কিন্তু বেশ কিছু এজেন্ডা রয়েছে। তার মধ্যে অন্যতম যেটি সেটি হচ্ছে আগামীকালকের যে সংসদ, সেই সংসদে যেই বিষয়গুলো উপস্থাপিত হবে সেই বিষয়গুলো কি হবে, রাষ্ট্রপতি একটি ভাষণের মাধ্যমে উদ্বোধন করবেন এমনটাও কিন্তু আমরা শুনতে পেরেছি। তবে এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। তবে এই আজকের যেই সংসদ দলের সংসদ সদস্যদের বৈঠক সেখানে কিন্তু স্পিকার নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত হতে পারে। অন্যদিকে যেখানে বিরোধী দলের সংসদ সদস্যরা রয়েছেন তাদের যেই বৈঠক, সেই বৈঠক থেকে কিন্তু কে ডেপুটি স্পিকার হবে সে বিষয়ে একটি মতামত কিংবা একটি সিদ্ধান্ত আমরা জানতে পারি। এই বিষয়ে কিন্তু আমাদেরকে যারা কিনা বিরোধী দলের সংসদ সদস্য রয়েছেন তাদের সাথে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে অবহিত করেছেন। তবে দুপুর 2টার আগ পর্যন্ত নিশ্চয়ই আমরা ঠিক কি ঘটবে বা কি ধরনের সিদ্ধান্ত উঠে আসবে, আরো অন্য কোনো বিষয়ে কথা হয়েছে কিনা বা হবে কিনা, সিদ্ধান্ত আসবে কিনা, সেটি কিন্তু আমরা 2টার পরে আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের সভাকক্ষে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শাহাদাত অভ্র। সরকার নির্ধারিত কোটার কারণে পাম্পগুলো প্রয়োজনের তুলনায় অনেক কম তেল পাচ্ছে, ফলে জ্বালানি বিক্রিতে সংকট তৈরি হচ্ছে। এদিকে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপোতে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে সরাসরি আসাম থেকে ডিজেল এসেছে। জ্বালানি পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে সিলেটের পাঠানতোলা থেকে যুক্ত হয়েছেন গোলজার আহমেদ এবং দিনাজপুরের পার্বতীপুর অয়েল ডিপো থেকে যুক্ত হয়েছেন কঙ্কন কর্মকার। তবে শুরুতেই গোলজার, আপনার কাছে জানতে চাই পরিস্থিতি কেমন দেখছেন, আর জ্বালানি বিক্রির সংকট নিয়ে ক্রেতারা কি বলছেন?
আচ্ছা দেখুন, আসলে বিগত কয়েকদিন থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্য সংঘাতের শুরু থেকেই বাংলাদেশে বিশেষ করে পেট্রোল, ডিজেল বা অকটেন এই যে সকল জ্বালানি পদার্থ আছে সেগুলো নিয়ে একটা সংকট দেখা যাচ্ছে। আসলে এইটি সংকট বললে ভুল হবে। আমরা যতটুকু জানি যে ওয়েল ডিপো যেগুলো আছে সেগুলো, সিএনজি ফিলিং স্টেশন যেগুলো আছে বা পেট্রোল পাম্প যেগুলো আছে সেগুলোতে মোটামুটি তেল সরবরাহ করে থাকে। মূলত ব্যবসায়িক সিন্ডিকেট যারা আছে এদের কারণে একটি সংকট আসলে দেখানো হয় এবং অনেক পাম্পে আসলে প্রয়োজনের তুলনায় অধিক তেল রিজার্ভ থাকলেও সেটি আসলে তারা ঠিকঠাকভাবে সরবরাহ করছেন না, এমনটা কিন্তু অভিযোগ করছেন ক্রেতা যারা আছেন। এবং আজকে আমরা যেটি দেখেছি যে সিলেটের প্রত্যেকটি পাম্পেই বিশেষ করে পেট্রোল যেগুলো আছে, পেট্রোল কিংবা অকটেন, সেগুলো মোটরসাইকেলের চাহিদা বিশাল পরিমাণ থাকে। তারা আসলে 3 থেকে 4 লিটার, 2 লিটার বা 3 লিটারের উপরে আসলে কাউকে দিচ্ছেন না। এক্ষেত্রে আসলে মালিকপক্ষ যেটি আছে, যারা বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠান, তারা যেটি বলছেন যে কিছুটা সংকট দেখাচ্ছে, কিন্তু ডিপো থেকে তেল সরবরাহ পাম্পগুলোতে নিয়মিতই হচ্ছে, এটি কিন্তু ডিপো কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন। তো এই জায়গায় আসলে বিগত কয়েকদিন থেকে আমরা জানি যে বাংলাদেশ প্রেক্ষাপটে কোনো একটি কিছুর চাহিদা তৈরি হলেই সেটা কৃত্রিম সংকট তৈরি করা হয়। আসলে এখানে বাজার তদারকির একটা বিশাল একটা সংকট রয়েছে। যারা এই ভোক্তা সংশ্লিষ্ট দপ্তর আছে সেই দপ্তরগুলো যদি সিএনজি ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্প যেগুলো থেকে তেল বিক্রি হয় সেখানে যদি তারা সঠিক অবজারভেশন করতেন তাহলে হয়তো বা এই সংকট দেখা দিত না। কারণ আমরা দেখেছি বিকেল 2টার পর থেকে প্রত্যেকটি পাম্পে আসলে খোলা থাকে এবং যথেষ্ট পরিমাণ জ্বালানি তাদের সরবরাহ থাকে, কিন্তু তারা দিতে বাধ্য নয়। এবং এটি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে আসলে কোনো পাম্প থেকে 2 লিটার, কোনো পাম্প থেকে 3 লিটার এইরকম আসলে দিচ্ছে। তো সিলেটের এই যে পাঠানটুলার নর্থ ইস্ট যে পাম্পটি আছে সেই পাম্পটিতে আসলে এখানকার যারা দায়িত্বরত আছে তাদের সাথে গ্রাহকরা কোথাও ঠিকভাবে বলতে পারেন না, এতে গিয়ে আসলে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়। তো এক্ষেত্রে গ্রাহক যারা আছেন বা ভোক্তা যারা আছেন তাদের দাবি হচ্ছে যে বাজার মনিটরিং যে কমিটি আছে, ভোক্তা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো, তারা যদি এইখানে তদারকি করেন তাহলে হয়তোবা এই যে কৃত্রিম যে সংকটটা তৈরি হচ্ছে সেটি হয়তোবা জ্বালিয়ে যাবে। কারণ একজন ব্যক্তিগত মোটরসাইকেল চালক তিনি হয়তোবা 5 লিটারের অধিক তার কোনো চাহিদা থাকে না। আবার অনেকে যারা আসলে বাসা বাড়িতে কিংবা অফিস আদালতে জেনারেটর ব্যবহার করেন তারা আসলে পড়েছেন বিশাল একটা মুশকিলে যে এই তেল পাওয়া যাচ্ছে না, এরকম একটা অভিযোগ তাদের কাছ থেকে আছে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে পেট্রোল বা জ্বালানি নিয়ে সর্বশেষ তথ্য। আমরা দিনাজপুরের পরিস্থিতি জানতে চাই। কঙ্কন, আপনি জানাবেন যে আসাম থেকে যে ডিজেল এসেছে তা সরবরাহের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রোশন, আপনি জানেন যে গত পরশুদিন বিকাল থেকে কিন্তু ভারতের যে নোমালীগড় সেখান থেকে কিন্তু দিনাজপুর পার্বতীপুরের যে রেল হেড ডিপোতে যে তেল আসছে এটি কিন্তু এখানকার যারা কর্মকর্তা তারা জানিয়েছিলেন যে এটি আসলে 60 ঘন্টার একটি প্রসেসিং। তার সাথে কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন যে আজকে দুপুর 12টা নাগাদ কিন্তু এই তেল সরবরাহ সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটির কারণে কিন্তু এটি বিলম্বিত হয়েছে, অর্থাৎ 4 ঘন্টা আরো সময় লাগবে তিনি বলছিলেন। বিকাল 4টা নাগাদ এটি সম্পন্ন হবে এরকম তিনি বলছিলেন। যে তেলটি আসে সেটি আসলে প্রতি ঘন্টায় 113 মেট্রিক টন করে তেল এটা পাইপলাইন থেকে নিতে পারে, যার জন্য আসলে সময়টা একটু বেশি লাগছে এবং বিকেল 4টার মধ্যে এটি সরবরাহ সম্পূর্ণ হবে বলে এখান থেকে কর্তৃপক্ষ সেটি আমাদেরকে বলছেন। আর এখানে আরো একটি এখান থেকে তেলটা পুরোদমে আসার পরে কিন্তু সরবরাহ যে রংপুর বিভাগের যে 8টি জেলা সেখানে কিন্তু ডিপোর মাধ্যমে এখান থেকে সরবরাহ করা হবে। এবং আরো একটি সুখবর এখান থেকে দেওয়া হয়েছে যে আগামী 10 দিনের ভিতরে কিন্তু আরো একটি 10,000 মেট্রিক টনের একটি তেলের চালান কিন্তু সরবরাহ এমনটি তারা বলছেন। সেটি যদি চলে আসে তাহলে কিন্তু বর্তমান যে তেলের যে সংকট সেটি আসলে অনেকটা মোকাবেলা করা যাবে বলে এখানকার কর্তৃপক্ষ বলছেন। আর এখন পর্যন্ত কিন্তু আপনার যে আমাদের এখান থেকে যে মংলাপুর থেকে যে তেলটি আসে সেটিও কিন্তু এখন যথেষ্ট স্টকে আছে এবং পুরো আরো কয়েকদিন তারা চালাতে পারবেন এমনটি তারা বলছেন। এই ছিল মোটামুটি দিনাজপুরের তেলের জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি জানাতে দিনাজপুর এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।
এদিকে ঈদের ছুটিকে সামনে রেখে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে, বিশেষ করে বেড়েছে চালের আমদানিও। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন আহসান রাজীব। রাজীব, স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম কেমন দেখছেন জানাবেন। রওশন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আগামী 18ই মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে, যে কারণে 10 দিন কিন্তু বন্দরটি বন্ধ থাকবে। এর জন্য কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আগাম কিন্তু যে সমস্ত পণ্য সেগুলো আমদানি বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমরা এই বন্দরে এসে যেটি দেখেছি, এখানে পাথর সহ বিভিন্ন যে সমস্ত পণ্য নিয়মিত আসতো তার পাশাপাশি এখন চালের আমদানির পরিমাণটা বেড়েছে। অন্যান্য সময় এখানে 20 থেকে 25 ট্রাক চাল আমদানি হতো, কিন্তু গত 3 দিনে এই বন্দরে প্রতিদিনই কিন্তু 80 থেকে 90 ট্রাক পর্যন্ত চাল কিন্তু আমদানি করা হচ্ছে, এবং এটি আগামী ঈদের আগ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত কিন্তু এটি অব্যাহত থাকবে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তারা চালটি এখন মজুত করতে চাচ্ছেন, কারণ এই যে 10 দিন বন্ধ থাকবে বন্দর, সে কারণে বাজারে একটি ঘাটতি তৈরি হতে পারে। সেই ঘাটতি যাতে তৈরি না হয় সেজন্য তারা এখন এই সমস্ত পণ্যগুলো আগাম আমদানি করে রাখছেন। এছাড়া এখান দিয়ে কিন্তু আদা, শুকনো মরিচ সহ নানা ধরনের পণ্য কিন্তু আমদানি হয়ে থাকে। তবে চালের আমদানির পরিমাণটা এখন সবচেয়ে বেশি। এছাড়া স্টোন যেগুলো পাথর যেগুলো আসে সেগুলো কিন্তু নিয়মিত যে পাথরগুলো, তাছাড়াও কিন্তু এখন প্রতিদিনই 10 থেকে 20 ট্রাক কিন্তু পাথর বেশি আসছে। এই বন্দর দিয়ে মূলত পেঁয়াজ সহ কাঁচামালের পরিমাণটা বেশি আমদানি হয়ে থাকতো, কিন্তু পেঁয়াজ যে এখন বন্ধ রয়েছে, এখন কিছু ফল প্রবেশ করছে। রোজার শুরু থেকে এখানে বিভিন্ন ধরনের ফল কিন্তু আমদানি হচ্ছে। একই সাথে চাল সহ শুকনো মরিচ, আদা এবং বিভিন্ন ধরনের গমের ভুসি, এই ধরনের পণ্যগুলো এই বন্দর দিয়ে বেশি আমদানি হয়ে থাকে। অন্যান্য সময়ে এই বন্দরে প্রতিদিন গড়ে 200 থেকে 250 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে এখানে 300 থেকে 350 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে দীর্ঘদিন ধরে বন্দরে কিছুটা সমস্যা ছিল, সেই সমস্যাগুলো এখন কাটিয়ে ওঠা গেছে, এবং এটি এখন পূর্ণাঙ্গ কাস্টম হাউস হওয়ায় এই বন্দর দিয়ে পণ্য আনা নেওয়া সেটি সহজ হয়েছে, যে কারণে মূলত তারা আমদানিটি বাড়িয়েছেন। তো সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে এই ছিল আমার কাছে আমদানি রপ্তানি পরিস্থিতির সবশেষ তথ্য। রওশন। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আহসান রাজীব। মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় কাউন্সিলর আক্তার হাওলাদারকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে এলাকায় টহল এবং নজরদারিও অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লুটতরাজ এবং অগ্নিসংযোগের ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে সংঘর্ষ এবং সহিংসতার ঘটনায় এখনও পর্যন্ত 7 পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া অন্য কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে মঙ্গলবার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার জেরে অন্তত 40টি বসত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠছে মার্কেটগুলো। পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারাও। ঈদের কেনাকাটার সবশেষ খবর জানাতে যশোরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন এবং ভোলার পিটিআই থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। তবে শুরুতেই যশোরের খবর জানতে চাই, রিপন, ঈদের কেনাকাটার সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আমরা দেখছি যে ইতিমধ্যে যে রোজার যত ঘনিয়ে আসছে ঈদের সময় তত কেনাকাটা বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু আমরা দোকানে দেখি যে কেনাকাটা চলছে। বিশেষ করে কিছুদিন আগে আমরা দেখেছি যে দর্জির দোকানে ভিড় ছিল, সেখানে যে থান কাপড় সেটি দিয়ে বিভিন্ন পোশাক তারা তৈরি করেছে। এখন যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোতে ভিড় রয়েছে এবং সেখানে বিভিন্ন পোশাক তারা বিক্রি করছে, বিশেষ করে 3 পিস, শার্ট, বিভিন্ন প্যান্ট, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি কসমেটিকের দোকানেও আমরা ভিড় দেখেছি। তবে যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে এবছর ঈদে যেহেতু গরমের সময় ঈদ হচ্ছে, সে কারণে তারা কিছুটা সুতি পোশাক এবং দেশীয় যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো নেওয়ার জন্য নিচ্ছেন বেশিরভাগ যারা ক্রেতা রয়েছেন তারা, এবং যারা নারীরা রয়েছেন বিশেষ করে তারাও কিন্তু এইবার দেশীয় পোশাকের চাহিদা বেশি রয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান যে পোশাকগুলো ছিল আগে, সেইগুলোর দাম কিন্তু এবছর অন্য বছরের তুলনায় এবছর বেশি, এবং আমরা বাজার ঘুরে দেখেছি সেই পোশাকের
আমদানিও কিন্তু কম রয়েছে বাজারে, সে কারণে যে দেশীয় যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকের কদর কিছুটা বেড়েছে এবং দামটি হাতের নাগালে রয়েছে বলছেন যারা ব্যবসায়ী এবং যারা ক্রেতা রয়েছেন তারা। পাশাপাশি আর কিছুদিন পরে যারা বলছেন যে কসমেটিকের দোকানেও ভিড় বেড়েছে, বিশেষ করে দেশীয় যে কসমেটিকগুলো রয়েছে সেগুলো তারা ক্রয় করছেন। এছাড়া বিভিন্ন জিনিস কিন্তু তারা ক্রয় করছেন, হাতের টুকিটাকি জিনিস ক্রয় করছেন। আমরা বাজার ঘুরে দেখেছি যে অন্য বছরের তুলনায় এবছর ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে এই বছর এই বাজারকে কেন্দ্র করে প্রায় 100 কোটি টাকার শুধু কসমেটিক্স বিক্রি হবে, এমন কিন্তু সে দাবি করেছেন ব্যবসায়ী। পাশাপাশি অন্যান্য যে পোশাক রয়েছে, বিশেষ করে শাড়ি, থ্রি পিস, এগুলোও বিক্রি হচ্ছে ভালো দামে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। ভোলার ঈদ বাজারের খবর রাখছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা তাদের? আমি রয়েছি ভোলার একটি মেলায়। মূলত ঈদের দিন যত ঘনিয়ে আসছে, রোজার যত কেটে যাচ্ছে, ততই কিন্তু ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে কিন্তু ভোলার ক্রেতারা কিন্তু ভোলার প্রতিটি শপিং মলে কিন্তু ঘুরে যাচ্ছে। কিন্তু আমি যে এখন যে স্থানে রয়েছি, ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে কিন্তু ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার নামে একটি মেলা বসেছে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভোলা বাস মালিক সমিতির সহযোগিতায়। এই মেলাতে কিন্তু এক ছাদের নিচে কিন্তু পোশাক হতে শুরু করে কসমেটিক এবং সকল পণ্য কিন্তু এক ছাদের নিচে পাচ্ছে কিন্তু ভোলার ক্রেতারা। এতে করে কিন্তু বাহিরের বাজারে যে সকল দাম রয়েছে তার চেয়ে অনেকটা কিছু অংশে কম দামে কিন্তু এখানে রয়েছে বলে কিন্তু যে মেলা কর্তৃপক্ষ এবং যা সাধারণ ক্রেতা রয়েছে তারা বলছেন। তো আমি সাধারণ ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে ভোলার যে সকল বিপণী বিতান বা ফুটপাতের যে বাজারগুলো রয়েছে, শপিং মল রয়েছে, প্রতিটি বাজারে কিন্তু ক্রেতারা যাচ্ছেন, ভিড় লক্ষ্য করা গেছে। কিন্তু বিগত সময়ের তুলনায় কিন্তু এবছর নতুন কোনো পোশাক না আসলেও কিন্তু পোশাকের দাম কিন্তু তুলনামূলকভাবে ওই স্থানটাতে বেশি বলেও কিন্তু ক্রেতারা জানিয়েছেন। তারা বলছেন যে পুরাতন সকল কিছু প্রোডাক্টের মধ্যে কিন্তু দাম কিন্তু ঊর্ধ্বমুখীর মতো কিন্তু তারা জানিয়েছেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত আয়ের মানুষ কিন্তু এই মেলা প্রাঙ্গণে আসছেন এবং তাদের সাধ্যের মাঝে কিন্তু পোশাক সহ কসমেটিক তারা কিনতে পাচ্ছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এই মেলাতে ঘুরে দেখেছিলাম প্রায় 50টি স্টলে কিন্তু কসমেটিক্স হতে শুরু করে থ্রি পিস, ছোট বাচ্চাদের হতে শুরু করে মুরব্বীদের সকল শ্রেণী পেশার মানুষের জন্য কিন্তু এখানে পোশাক রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। সাধারণ ক্রেতারা এখানে কিন্তু তাদের যে পছন্দের যে ঈদের পোশাক রয়েছে তার সাথে ম্যাচিং করে কিন্তু কসমেটিক নিয়ে থাকে। বিশেষ করে মেয়েরা কিন্তু কসমেটিক নিয়ে থাকেন, তাদের প্রসাধনী নিয়ে থাকেন, সেগুলো কিন্তু এখান থেকে নিচ্ছেন। ভোলার বাজারে কিন্তু দিন যত যাচ্ছে ততই কিন্তু প্রসাধনী এবং ঈদের যে কেনাকাটার ভিড় বাড়টা বৃদ্ধি পাচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে ভোলার ঈদ আনন্দ বাজার থেকে সর্বশেষ তথ্য। ঈদ বাজারের খবর জানাতে ভোলা থেকে ইমতিয়াজুর রহমান এবং এর আগে যশোর থেকে রিপন হোসেন যুক্ত ছিলেন। চট্টগ্রাম বন্দরে আসা জ্বালানি তেলের জাহাজ থেকে পণ্য খালাস সহ আমদানি পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানাতে ব্রিফ করছেন বন্দর কর্তৃপক্ষ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্লাস আমাদের শিপিং এজেন্ট যারা রয়েছে তাদের সকলের সমন্বয়ের মাধ্যমে একটা সভা হয়েছে এবং সেখানে আমাদের যে জ্বালানির চাহিদা আছে তাদের সেই চাহিদার একটা প্রক্ষেপণ আমরা করেছি এবং সেটা বিপিসির কাছে হ্যান্ডওভার করা হচ্ছে যাতে তারা সমন্বিত একটা কার্যক্রম এবং কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারেন। আমাদের যে 6টি জাহাজ এখানে রয়েছে তাদের জ্বালানির পরিমাণ প্লাস হচ্ছে গিয়ে বিপিসির যে সমস্ত স্ট্যাটিস্টিক রয়েছে সেটা দেখলে আমরা ধারণা করতে পারছি যে এই মুহূর্তে যে সংকট ধারণা করা হচ্ছে, অ্যাটলিস্ট যে চাহিদা আছে এবং যে সমস্ত জাহাজ আগমন করছে এইটা হয়তোবা এই রকমের আমাদের কোনো আশঙ্কা নেই। আমরা আশা করছি যে জাহাজগুলো অন দ্য ওয়েতে আছে, এই জাহাজগুলো যথাসময়ে বাংলাদেশ সীমানায় চলে আসবে। বিকজ দুটো জাহাজ আজকে যে কোনো সময় আমরা বন্দর সীমায় আশা করছি, বাকি একটা জাহাজ 12 তারিখ এবং 14 তারিখে আমি যেভাবে বলেছি এই জাহাজগুলো যথাসময়ে আসে। তারা এলএনজি, তারপরে গ্যাস অয়েল প্লাস এলপিজি এগুলো নিয়ে বাংলাদেশ সীমানায় আসতেছে। এতদ ব্যতীত এই মুহূর্তে আমাদের বাড়তে একটি জাহাজ তেল খালাস করছে, ফার্নেস খালাস করছে। এটা বাদে এফএসআরইউ এবং আমাদের বিভিন্ন অ্যাঙ্করেজে যে সমস্ত লাইটারেজ হয়, হেভি যে সমস্ত জাহাজগুলো এসেছে বেশি ড্রাফট নিয়ে, সেই সমস্ত জাহাজগুলো বহির্নোঙর থেকে অথবা কুতুব দিয়ে থেকে তাদের পণ্য খালাস করছে। তো আশা করছি আমাদের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে সকলের যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল সেটা নাই। আর পাশাপাশি আপনারা তো ইতিমধ্যে অবগত আছেন যে হরমুজ থেকে আমাদের বাংলাদেশের জাহাজগুলো কোনো ধরনের বাধা ছাড়াই আসবে বলে আমরা আশ্বাস পেয়েছি। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধারণা করছি যে বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা আছে, আমরা যদি সকলে মিলে সামগ্রিকভাবে একটু সহযোগিতা করি এবং নিজেদের ভিতরে সমন্বয় করি, আমাদের জ্বালানি সংকট
হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না। প্লাস আমরা এইখানে যারা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে সেন্ট্রাল মনিটরিং সেল রয়েছে সেই সেলের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। তাদের অনুরোধে যদি প্রয়োজন হয় আমরা প্রাধিকারের ভিত্তিতে বার্থিং দেওয়ার চেষ্টা করছি। প্লাস আউটার অ্যাঙ্করেজে যে সমস্ত জাহাজগুলো রয়েছে তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডকে আমরা অনুরোধ করেছি লাস্ট সমন্বয় সভায়, এবং পাশাপাশি যে ওয়াচম্যান সিস্টেমটা আছে আমরা প্রত্যেকটা জাহাজে ওয়াচম্যান দিচ্ছি। সো প্রথমত নিরাপদে এখানে থাকবে, দ্বিতীয়ত হচ্ছে আমরা কোনো ধরনের সমন্বয়হীনতার জন্য যাতে কোনো সংকট তৈরি না হয় সে বিষয়ে আমরা সচেতন রয়েছি, এবং আমরা আশা করছি বাংলাদেশের এখন যে পরিস্থিতিটা রয়েছে সেটা আমরা খুব সফলভাবে এই সংকটটাকে মোকাবেলা করতে পারব। আবারও স্বাগত এখন জনপদে। নরসিংদীতে বেড়েছে ব্যাটারি চালিত অটো রিকশার দৌরাত্ম্য, তৈরি হচ্ছে যানজট এবং ভোগান্তি, ঘটছে নানান দুর্ঘটনাও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল ইসলাম। রাকিব, অটো রিকশার চাপ কমানো নিয়ে প্রশাসন থেকে কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে অটোরিকশার চাপ কমাতে সেই তথ্য দেওয়ার আগে আমি একটু জানাতে চাই যে 10.32 বর্গ কিলোমিটার আয়তনের নরসিংদী পৌরসভা এবং এই নরসিংদী পৌরসভার মধ্যে কিন্তু প্রায় 10,000-এরও বেশি ব্যাটারি চালিত যানবাহন রয়েছে। নরসিংদী পৌর কর্তৃপক্ষের কাছে আমি জানতে চেয়েছিলাম একাধিকবার যে নরসিংদীতে আসলে কি পরিমাণ ব্যাটারি চালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহন রয়েছে। নরসিংদী পৌর কর্তৃপক্ষ কখনোই আসলে এটির সদুত্তর বা স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। তবে ব্যাটারি চালিত অটোরিকশা সংশ্লিষ্ট যানবাহন যারা এই ধরনের যানবাহনে যারা সংশ্লিষ্ট রয়েছেন, গ্যারেজ মালিক থেকে চালক, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে নরসিংদীতে অন্যান্য সময় 10 থেকে 12,000 ব্যাটারি চালিত যানবাহন থাকলেও এই রমজান অর্থাৎ এই রমজান শুরু হওয়ার পর ঈদকে ঘিরে প্রায় 20 থেকে 30,000 ব্যাটারি চালিত যানবাহন এই মুহূর্তে নরসিংদী পৌরসভার বিভিন্ন পয়েন্টে চলাচল করছে। যেহেতু নরসিংদী বড় বাজার, ইন্ডেক্স প্লাজা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে বেশ কিছু শপিং কমপ্লেক্স রয়েছে, সেহেতু আসলে এই অঞ্চলে অন্যান্য সময়ের তুলনায় সাধারণ মানুষের ভিড় বা সাধারণ মানুষের আনাগোনা অনেকটাই বাড়তি। সেই বাড়তি মানুষের আনাগোনার ফলে অনেক অটো নরসিংদী পৌর শহরের বাইরে থেকেও আসলে এখানে প্রবেশ করছে অবাধে। বলে রাখা ভালো যে নরসিংদীতে বিভিন্ন উপজেলা শহর থেকে নরসিংদীতে প্রবেশের মোট 8টি পয়েন্ট রয়েছে, অর্থাৎ 8টি পয়েন্ট দিয়ে এখানে ব্যাটারি চালিত অটোরিকশা গুলা মূলত প্রবেশ করে। নরসিংদী পৌর কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা বারবারই বলছিলেন যে তারা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তবে নিয়ন্ত্রণের চেষ্টার বিপরীতে দৃশ্যমান কোনো ফলাফল বা অগ্রগতি এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। এ ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। নরসিংদীতে অটো রিকশা বেড়েছে দ্বিগুণিতে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, সে খবর জানাচ্ছিলেন রাকিবুল ইসলাম। সিলেটের সাদা পাথরের পর এবার সুনামগঞ্জের ডলুরার পাথর লুট করছে একটি চক্র। গত 28 ফেব্রুয়ারি রাতে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের নিলামের কাগজকে পুঁজি করেই রাতের আধারে কোটি কোটি টাকার পাথর লুট করে নিয়ে যাচ্ছে চক্রটি। এতে ক্ষুব্ধ সুনামগঞ্জের সচেতন মহল। লিপসন আহমেদের প্রতিবেদন। সুনামগঞ্জ সিলেট অঞ্চলের ধোপাজান চলতি নদীর বালিপাথর উত্তোলন 2018 সাল থেকে বন্ধ হলেও নানা কায়দায় বালুপাথরের লুটপাট করছে এক চক্র। এতে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মতিতে জেলার বিশম্ভরপুরের ডলুরা নদীর পশ্চিম পাড়ে নিলামে কেনা পাথর সরাতে 8টি শর্তে 28 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত নিজ খরচে পাথর অপসারণের অনুমোদন দেওয়া হয়। অনুমোদনে রাতের বেলায় কোনো পাথর সরানো যাবে না উল্লেখ থাকলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই কাগজকে পুঁজি করে রাতে 20 থেকে 25টি ট্রাক অবাধে পাথর নিয়ে যাচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সচেতন মহল। স্পষ্ট কর্তৃপক্ষ এবং নিলাম গ্রহীতার যোগসাজশ, না হলে নিলামের শর্ত ভঙ্গ করার পরও কেন নিলাম বাতিল হলো না? সবাই দেখতেছে, প্রশাসন দেখতেছে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। এটা আসলে সুরাহা হওয়া দরকার। এখানে পরিবেশ, প্রকৃতি, প্রতিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে।
এদিকে ডলুরা থেকে পাথর বোঝাই গাড়িগুলো শহরের বিভিন্ন কাঁসার কোয়ারিতে এনে ফেলা হচ্ছে। এ নিয়ে ট্রাক চালকদের জিজ্ঞাসা করে সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। ও ডাম্পো ডুম্পো মাল লইতো না, তুমি ঘুরে যাওগে চলে যাবে ডলুরা থেকে। আপনি তো মাল এগুলো ভাই নিতাছেন, রাখতাছেন, রিসিভ করতেছেন। এর আগেও ভাই 3টা গাড়ি আমরা দেখছি, আমার এখানে কোন গাড়ি ঢুকছে না ভাই, 3টা ঢুকছে। তবে শর্তের বাইরে গিয়ে কেউ পাথর সরালে নিলাম বাতিল ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সরকারি এই কর্মকর্তা। ওই পাথরের জায়গায় বাইরে থেকে পাথর নেওয়া যাবে না, অথবা নদী থেকে পাথর উত্তোলন করা যাবে না, এবং সূর্যাস্তের পরে এই পাথর পরিবহন করা যাবে না। যদি এরকম কোনো কার্যক্রম করা হয়, সেক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। নিলামের নাম করে যারা সরকারের পাথর লুট করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সুনামগঞ্জবাসীর। এখন সুনামগঞ্জ। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অনুমোদনহীন সেমাইয়ের কারখানা। এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি করা হচ্ছে নিম্নমানের সেমাই। আর প্রশাসন বলছে অবৈধ এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে খুব দ্রুতই। নাহিদ রেজার প্রতিবেদন। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁও সদরের শালন্দর, বিসিক, শিল্পনগরী, জগন্নাথপুর, নারগুন ও গড়েয়া সহ জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে সেমাইয়ের কারখানা। তবে এসব সেমাই কারখানার বেশিরভাগ অনুমোদনহীন। অভিযোগ উঠছে কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিম রং মিশিয়ে তৈরি করা হচ্ছে সেমাই। তারা স্বাস্থ্য পদ্ধতি যেটা সেটা মানেন না এবং কৃত্রিম রং ব্যবহার করে। এগুলো তো আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য ক্ষতি। তো আমরা আশা করি প্রশাসন সুদৃষ্টি দিবে। তবে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির কথা অস্বীকার করলেন কারখানার শ্রমিকরা। আমরা বলি না সমস্যা হয় কাজের জন্য, সমস্যা কাজ হয় না। তো কোনো বেকারি বা কোনো নামি দামি কোম্পানি নয় যে 12 মাস চলবে, এটা জাস্ট সিজনে বছরে একবার কাজ হয়। চিকিৎসকরা বলছেন কৃত্রিম রং মেশানো সেমাইয়ে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আর অনুমোদনহীন এসব সেমাই কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযানের কথা জানালেন উপজেলা প্রশাসন। বিভিন্ন ধরনের কার্সিনোজেন থেকে শুরু করে ক্যান্সার এবং দুরারোগ্য ব্যাধি তৈরিকারী রোগ এবং এসহ আরও অন্যান্য আমাদের হেভি মেটালস থেকে শুরু করে অন্যান্য উপাদান থাকায় আমাদের শরীরে দীর্ঘমেয়াদী কিছু ক্ষতি করে। নিয়মিত আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছি এবং যে কোনো অলিতে গলিতে বা গোপন কারখানায় যদি এরকম কোনো পণ্য উৎপাদন করে থাকে, তাহলে আমরা এটা তথ্য সঠিক ঠিকানা বা সঠিক লোকেশনটা পাইলে সাথে সাথে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করব। নিম্নমানের সেমাইয়ের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন স্থানীয়রা। মানহীন এসব সেমাই তৈরি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এখন ঠাকুরগাঁও। এই ছিল এখন জনপথের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।